ঢাকা ব্যস্ততম রাস্তা ছেড়ে গাড়ির এক জনশূন্য জায়গায় এসে থামল। ছেলেটি আলোকে গাড়ি থেকে নামিয়ে এক অর্ধ ভাঙা গাড়িতে নিয়ে এলো আলোকে। চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দিল ছেলেটি। আলোর উপর এক গ্লাস পানি ঢেলে দিল। আলোর হুঁশ আসে, সে আস্তে করে চোখ খুলল। নিজেকে অপরিচিত কোনো এক স্থানে আবিষ্কার করতে তার রুহ কেঁপে উঠল। তার মনে সেই আপন হারা ব্যথা জেগে উঠল। আলোর সামনে থাকা ছেলেটার দিকে তাকালো। সে এক মনে সিগারেট খাচ্ছে। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ছেলেটি তার কথায় কোনো উত্তর করল না। সে আপন মনে সিগারেট টানতে থাকলো। আলো এবার কান্না করে বলে উঠল, কে আপনি? আমাকে কেন নিয়ে এসেছেন? আর ওই মেয়েটা কোথায়? আলো এদিক সেদিক মেয়েটাকে খুঁজতে লাগলো। তাকে এতটা উত্তেজিত দেখে ছেলেটি সিগারেট শেষ করে বলে উঠল, সোনামণি, আমি থাকতে আরও কেউ লাগবে নাকি? কিছুটা বিশ্রী ইঙ্গিতে কথাখানা বলে উঠল ছেলেটি। আলোর কথাখানা শুনেই কাঁচুমাচু চুপ হয়ে চুপটি করে বসে রয়। আর এদিকে সুফিয়া কোনো কাজে রুমে এলেন, কিন্তু আলোকে দেখলেন না। তাই তিনি একটু চুপি চুপি খোঁজাখুঁজি করলেন, কিন্তু পেলেন না। এভাবে প্রায় আধা ঘন্টা কেটে গেছে। এবার খুব চিন্তা হচ্ছে, মেয়েটা কিছু না বলে কোথায় যায় না এখন? আবার কোথায় গেল? ব্যাপারটা রহিমা খালাও জেনেছে, তিনিও খোঁজাখুঁজি করছে। বিয়ে শুরু হতে চলল, তাই সবার সেদিকে গেল। সুফিয়া বেগম নিজেকে এই বলে সান্ত্বনা দিলেন যে হয়তো বিয়ে দেখছে, বিয়ে শেষ হলেও চলে আসবে। তাও মা জাতির মন কি আর সান্ত্বনায় মানে? তিনি নিজের সাথে শত লড়াই করে বিয়ে পর্যন্ত থাকলেন, কিন্তু না, বিয়ে শেষ, বরের পক্ষ সবাই চলে গেলেন, কিন্তু আলো দেখা নেই। সুফিয়া বেগম ধপাস করে চেয়ারে বসে কান্না করতে লাগলেন। তিনি কোনো মতে ফোন হাতে নিয়ে রাতের নাম্বারে কল করে কান্না কণ্ঠে বলে উঠল, দাদু ভাই, নাতবউকে পাচ্ছি না। মেয়েটা কই গেছে জানি না, অনেকক্ষণ ধরে খুঁজলাম, পেলাম না। সুফিয়া বেগমের কান্নায় তীব্রতা বেড়ে গেল। রাতের চোখ জোড়ায় উঠে এলো সে ভয়, রাগ, ক্ষোভ। সেই কিছু না ভেবেই আসিফকে চিৎকার করে বলে উঠল, আসিফ, গাড়ি বের কর। আসিফ রাতের কাছে এসে দাঁড়ালো। রাতের চোখে স্পষ্ট রক্তের মতো বর্ণ ধারণ করেছে। আসিফ কিছু না বলেই গাড়ি বের করে। রাত আর আসিফ কিছুক্ষণের মধ্যে রহিমা খালা বাসায় ঢোকে। তাকে আসতে দেখে সুফিয়া বেগম রাতের সামনে মাথা নিচু করে বলে ওঠে, আমাকে মাফ করে দে দাদু ভাই, আমি তোর বউটাকে আগলে রাখতে পারলাম না। রাত সুফিয়া বেগমকে জড়িয়ে বাজ পাখির মতো সবার দিকে দৃষ্টি চাইল। চতুর মানুষের সামনে দাঁড়িয়ে তাদের চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ নাকি? রাত সুফিয়া বেগমকে ছেড়ে সেই মেয়ের সামনে এলো। মেয়েটি রাতকে দেখে একটু পিছিয়ে গেল। তার কপাল বয়ে নামলো দুফোঁটা ঘামের বিন্দু। মেয়েটি নিজের গলা চেপিয়ে থাকা ওড়নাটা দিয়ে মুছে নিল। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ কাজ করছে। রাত মেয়েটিকে গম্ভীর কণ্ঠে শোনালো, কে নিয়ে গেছে? রাতের প্রশ্ন সবাই আশ্চর্য নয়নে চেয়ে রইল। সবাই নির্লভ দর্শকের মতো মুখে কপুর এঁটে রইল। মেয়েটি রাতের দিকে তেতলিয়ে বলে ওঠে, মা, মানে কি বলছেন আপনি? মেয়েটির কথাখানা রাতের মনে ধরল না। মুহূর্তে তার চোখজোড়া রক্তবর্ণ ধারণ করল। সে নিজের পেছন থেকে রিভলভার বের করে মেয়েটির মাথা ঠেকিয়ে হুঙ্কার দিল, তুই বলবি না জানটা এখানে শেষ করব। চারপাশে আকম্পিত ঘটনা পরিবেশে নীরবতার রূপ ধারণ করল। মেয়েটি নিজের মাথার উপরে পিস্তল দেখে ভয় পেল। সে প্রচণ্ড ভয়ের কারণে কান্না করে ফেলল। মেয়েটি রাতের কাছে মিনতি করে বলে উঠল, বলছি বলছি
মারবেন না। এক ছেলে এসে আমাকে টাকা দিয়ে মেয়েটিকে দেখিয়ে বলে উঠল, ওই মেয়েটিকে যে করেই হোক বাইরে নিয়ে আসতে হবে। ছেলেটাকে মেয়েটিকে নিজের চোখ পানি মুছে আরেকটু পিছিয়ে বলে উঠল, জানি না, আমি চিনি না তাকে। দেখতে কেমন ছেলেটা? আসিফ সুফিয়া বেগমকে কাছে তাকে সামলাচ্ছে। সে মেয়েটিকে বলে ওঠে কথাটা। মেয়েটি ছেলেটিকে গরমখানায় বলে ওঠে। রাত আর আসিফের বোঝা বাকি নেই ছেলেটিকে। রাত চলে গেল গেতে নিলে আবার ফিরে এসে মেয়েটির গালে তার শক্তপোষণ হাতখানা দিয়ে সজোরে একখানা থাপ্পড় বসিয়ে দেয়। মেয়েটির থাপ্পড়টা খেয়ে তার মাথা ঘুরপাক খাচ্ছে। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে গেল। রাত সুফিয়া বেগমকে নিয়ে সেখান থেকে বাসায় গেল। সুফিয়া বেগমকে সবাই বাসায় থাকতে বলে রাত আসিফকে বলে উঠল, আমরা ইমিডিয়েটলি রাকিব সব ইনফরমেশন চাই। আসিফ পকেটে থেকে ফোন বের করে কাউকে ফোন করলো। ওর মাঝে রাত তার রিভলভার চেঞ্জ করলো। আসিফ রাতের দিকে চাইলো। লোকটা অস্থির হয়ে এদিক সেদিকে চলছে। আসিফের ফোনে কল এলো। পাশ থেকে বলে উঠল, বস, রাকিব লোকেশন লাস্ট শহরের বাইরে দেখা গেছে, তারপর আর ট্র্যাক হচ্ছে না। আসিফ রাতকে কথাখানা বলতে রাত আসিফকে জোরে বলে উঠল, আসিফ, গাড়ি বের কর। আসিফ দৌড়ে গাড়ি বের করলো। তাদের গাড়ির বের হলো বাড়ি থেকে। ছেলেটাকে রুমে না পেয়ে সে নিজের হাতে বাঁধন খুলতে চেষ্টা করলো। আল্লাহ বোধহয় তার ডাকে সাড়া দিল। সে পেরেছে নিজেকে ছাড়াতে। আলো নিজের হাত বাঁধন খুলে পায়েরটাও খুলল। সে এবার রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু তার ভাগ্য তার সহায় হলো না। রকি ছেলেটি তার সামনে দাঁড়িয়ে বলে উঠল, আরে আরে সোনামণি, কোথায় পালিয়ে যাচ্ছ? তোমার বর তো এলো না এখানে। তোমাকে না দেখলে যদি আবার আমাকে জেলে পুরে দেয়, তখন আমার কি হবে? শেষে কথাখানা নাটকীয়ভাবে বলে উঠল রাকিব। আলোকে টেনে হিঁচড়ে চেয়ারে বসালো রকি আলোকে এবার শক্ত করে বেঁধে দিল। তার হাতে থাকা সিগারেট দিয়ে চেয়ে রকির হাতে উঠল, তোর স্বামী আমাকে জেলের ভাত খাইয়েছে, তার খেসারত তাকে দিতে হবে। কথাখানা বলেই তার হাতে থাকা সিগারেটটা আলোর ফর্সা হাতখানা যে বসিয়ে দিল। আলো জ্বলন্ত আগুনের ছোঁয়া পেয়ে তার চামড়াখানা জ্বলে উঠল। এভাবে কয়েকবার ছোঁয়া দিল তার হাতে। আলো ব্যথায় কুকরিয়ে উঠল। আলো শব্দ করে কেঁদে উঠল। রকি পাষাণের মতো কুট হাসিতে মেতে উঠল। আলোর হাতখানা জ্বলে যাচ্ছে। সে রাকিবকে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার হাতটা জ্বলে যাচ্ছে। কথাখানা যেন রাকিব মনকে তৃপ্তি দিল। সে আলোর সামনে এগিয়ে এসে তাকে জোরে একখানা থাপ্পড় দিল। রকি আলোর দিকে চেয়ে বলে উঠল, ডাক তোর মাফিয়া স্বামীকে ডাক। আর একটি থাপ্পড় বসিয়ে দিল। পুরুষনীয় থাপ্পড় খানা আলো সহ্য হলো না। সে জ্ঞান হারালো। আর এদিকে রাত শহরের শেষ প্রান্তে এসে গাড়িখানা থামালো। আশেপাশে নেই কোনো জনজট, জনশূন্য এলাকা। রাত গাড়ি থেমে নামলো। আসিফও তার সাথে নামলো। তারা দুজনেই গাড়ি রেখে এলো সেই বাড়িটির সামনে। রাত আসিফ বাসায় ঢুকলো। তার একটু খোঁজাখুঁজি করে একটা রুমে আলোকে দেখতে পেল। রাত আলোর কাছে আসার জন্য পা বাড়ালো। তার আগেই রকি আলোর গলায় ছুরি ধরে রাতকে বলে উঠল, আগাবি না, মেরে দেব। রাতের পা জোড়া থেমে গেল। আসিফ পাশ থেকে চিৎকার করে বলে উঠল, ওর গায়ে একটা টোকাও দিবি না রকি, পুঁতে দেব এখানে বলে রাখলাম। রকি আসিফের দিকে চেয়ে কুট হাসিতে মেতে ওঠে। রাত
রকির দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, কি চাই তোর? ওকে ছেড়ে দে রকি। রাতের দিকে দৃষ্টি স্থির করে তার চোখের সামনে আলোর গলায় ঘড়িটা একটু কাছে নিয়ে এসে আলোর দিকে চেয়ে বাঁকা এসে বলে উঠল, মালটাকে পেলি কই? দেখতে কিন্তু করা আছে, জানি না খেতে। কথাখানা শেষ করার আগেই রাত তার হাতে থাকা রিভলভার দিয়ে রকির ছুরি থাকা হাতে গুলি করলো। ছুরিটা ছিটকে এদিকে পড়ল। রাত রাকিবকে ধরে তার সর্বোচ্চ শক্তি দিয়ে দেওয়ালের সাথে ধাক্কা দিল। আসিফ গিয়ে অচেতন আলোর হাতে বাঁধন খুলে দিল। এত জোরে ধাক্কা খাওয়ার পর রকির মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো। তার মাথা ঘুরতে শুরু করলো, সে অজ্ঞান হলো। রাত আসিফের দিকে রাকিবকে ছুড়ে দিল। আসিফ তাকে কোলে নিয়ে গাড়ির দিকে হাঁটা দিল। রাত আলোর কাছে এসে তাকে একটু ঝুঁকিয়ে ছলছল নয়নে তাকিয়ে বলে ওঠে, বেবি, এই জান, ওঠো না, দেখো আমি এসেছি। কোনো শব্দ করলো না আলো। রাত তাকে কোলে নিয়ে গাড়িতে উঠল। আসিফ গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মাঝে গাড়ি এসে থামলো রাত ম্যানশনে। রাত গাড়ি থেকে নেমে আলোকে বাসার ভেতরে নিয়ে আসলো। সুফিয়া বেগম রাতের কোলে আলোকে আসতে রেখে তিনি রাতের কাছে এসে বলে উঠল, দাদু ভাই, কি হয়েছে নাত বইয়ের? রাত আলোকে সোফায় শুইয়ে দিয়ে নিজে গিয়ে পানি নিয়ে এলো। সুফিয়া বেগম আলোর পায়ের কাছে এসে বসে গেলেন। মেয়েটা এমনটা দশা দেখে রাত আলোকে মুখে কিছু পানি ছিটিয়ে দিল। আলোর চোখের পাতা নড়ালো। সে আস্তে করে চোখ জোড়া খুলল। আপন মানুষ দেখে সে বুক ভরে নিঃশ্বাস নিল। আলো উঠে রাতকে শক্ত করে জড়িয়ে ধরে হুড় হুড় করে কেঁদে উঠল। তার ইচ্ছে করলো নিজেকে রাতের বুকে ঢুকিয়ে দেয়, যেন তাকে কেউ আবার আঘাত করতে পারে না। রাত আলো শক্ত করে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে উঠল, বেবি, আমি আছি, কিছু হবে না। রাতের কথাখানাতে আলোর ভরসা পেল না। সে রাতকে শক্ত করে জড়িয়ে কাপা গলায় বলে উঠল, লোকটা খুব খারাপ, আমাকে মেরে ফেলবে। রাত আলোকে একটু সময় দিল নিজেকে শান্ত করার। সুফিয়া বেগম আলোর দিকে চেয়ে রইল। এর মাঝে আসিফ এলো সেখানে। রাত এবার আলোকে শান্ত করে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠল, আলো দেখো, তুমি বাসায়, আমি আছি, কিছু হবে না। আলো রাতের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে তার ফর্সা ধবধবে হাতখানা ৫-৬খানা জায়গা সিগারেটের পোড়ানো স্পষ্ট বোঝা যাচ্ছে। সে রাতকে তার জ্বলন্ত হাতখানা দেখিয়ে বলে ওঠে, আমার হাতটা খুব জ্বলছে। আমার হাতে ওই লোকটা সিগারেটের ছোঁয়া দিয়েছে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অবজেকশন ফর ইউ, লেখিকা সানজিদা শিপা, পর্ব 18 চলবে।